নমস্কার, ঋতব্রতের সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আইটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে ঋতব্রত ব্যানার্জি এবং তার নেতৃত্বে বিধায়কদের একাংশ যারা ঋতব্রত তৃণমূলের সাথে আছে তারা দিল্লি গেলেন, কারণ আগামীকাল ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সাথে তাদের মিটিং আছে এবং সেই মিটিংয়ের এজেন্ডা কি, তারা সেখানে ক্লেম করবে যে তারাই আসল তৃণমূল, তারা প্রতীকের জন্য ক্লেম করবে এবং সেই বিষয়ক যে জটিলতা তৈরি হয়েছে সেটা সংক্রান্ত এই মিটিং। অর্থাৎ ঋতব্রত ব্যানার্জি কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা অফিসিয়াল স্টেজে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তারাই যে মূল তৃণমূল এবং তারাই যে জোড়াফুল প্রতীকের অ্যাকচুয়ালি দাবিদার এবং প্রকৃত দাবিদার, সেরকম একটা পটভূমি তারা তৈরি করতে চাইছে। তো স্বাভাবিক, সেটা নিয়ে বেশ কিছুদিন আলোচনাও হচ্ছে। আবার কালীঘাট তৃণমূল বা মমতাপন্থী তৃণমূল তারাও ক্লেম করেছে নির্বাচন কমিশনের কাছে। আশা রাখা যায় নির্বাচন কমিশন তাদেরকেও সময় দেবে এবং তাদের দাবি করার পেছনে যথেষ্ট কারণ আছে। কারণ মমতা ব্যানার্জি এই পার্টিটাকে তৈরি করেছেন, ইতিহাস তো আর পাল্টানো যায় না, ভালো খারাপ যাই হোক, বাট দ্য পার্টি ওয়াজ মেড বাই মমতা ব্যানার্জি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে একটা রাজনৈতিক ব্র্যান্ড তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস, যেই ব্র্যান্ড সুখ্যাত নাকি কুখ্যাত সেটা জনগণ বিচার করবে, সেই বিষয়ে ঢুকছি না, কিন্তু একটা রাজনৈতিক ব্র্যান্ড তো তৈরি হয়েছে, সেই ব্র্যান্ডটা তৈরি হয়েছে মমতা ব্যানার্জির দৌলত। সুতরাং মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস কি থাকতে পারে, সেটা একটা প্রশ্ন। সুতরাং সার্বিকভাবে আমরা যেটা দেখছি, দুপক্ষই কিন্তু দাবি করছে আমরাই মূল তৃণমূল এবং দুপক্ষই দাবি করছে যে আমরাই জোড়াফুল প্রতীকের মূল দাবিদার, এবং সেই মর্মে তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে। দেখুন, এই যে ঝামেলাটা যে হবে, এই যে একটা আনপ্রেসিডেন্টেড ক্যাওয়াস পশ্চিমবঙ্গ রাজনীতিতে, তৃণমূলের রাজনীতিতে তৈরি হবে, সেটা কিন্তু অনেক আগেই মনে করা গিয়েছিল। তার কারণ হচ্ছে, যেই মুহূর্তে ঋতব্রত ব্যানার্জি সহ প্রাথমিকভাবে 58 জন বেরিয়ে এলো, সেই মুহূর্তেই বোঝা গেল তৃণমূল কংগ্রেস ভেঙে গেছে। এখন পরবর্তীকালে আমরা পার্লামেন্টেও দেখছি কয়েকজন অন্য একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করলো যাতে অ্যান্টি ডিফেকশন লয় যে প্রকোপটা তাদের ওপর পড়বে সেটা এড়ানো যায়। বিধানসভায় সেটা হয়নি, কিন্তু তারা আলাদা একটা ব্লক তৈরি করলো। এখন প্রশ্নটা এটাই ছিল যে একই পার্টির মধ্যে দুটো ব্লক কি করে তৈরি হয়, কারণ দুটো ব্লক দু রকমের জিনিস বিশ্বাস করছে। বিধানসভায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে প্রত্যেকটি ক্ষেত্রে দুটি ব্লকের আলাদা আলাদা স্টেটমেন্ট থাকবে। তো অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের স্টেটমেন্ট কোনটা? তৃণমূল কংগ্রেসকে তো সাধারণ মানুষই ভোট দিয়ে বিরোধী হিসেবে পাঠিয়েছে, যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপি প্রার্থীদের জিতিয়ে সাধারণ মানুষ বিধানসভায় পাঠিয়েছে। কেন? তারা সরকার পক্ষ প্রতিনিধিত্ব করবেন, তারা আইন বানাবেন, তারা মানুষের হয়ে কাজ করবেন, তারা শাসনভার সামলাবেন, এই জন্য। কিন্তু একই সাথে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে মূল বিরোধী দলের মর্যাদাটা দিয়েছে, এটা সাধারণ মানুষ দিয়েছে। এবং আমরা যদি দেখি 41% ভোট পাওয়া ইজ নট এ ম্যাটার অফ জোক, সেটা তৃণমূল কংগ্রেস পেয়েছে। তারা 41% মানুষের প্রতিনিধিত্ব করছে। এই অবস্থায় তারা যদি ইউনাইটেড না থেকে এরকম সার্কাস করে, এবং সেখান থেকেই স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস ভেঙে গেছে। এবং সেদিনই মনে করা হয়েছিল যে যারা বিধানসভার ভেতর এক থাকতে পারলো না, তারা বাইরেও অবভিয়াসলি পারবে না। বিভিন্ন কর্মসূচিতে তাদের ডিফারেন্ট ওপিনিয়ন হবে, কিন্তু অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের ওপিনিয়ন একটা ইস্যুতে কি? অফিসিয়ালি বিধানসভার ভেতর যে বিজনেসগুলো হচ্ছে, বিধানসভার ভেতর যে বিলগুলো আসছে, অফিসিয়ালি প্রত্যেকটা ইস্যুতে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কি সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। কারণ ঋতব্রত তৃণমূলের অবস্থান একদিকে, আবার ঠিক উল্টা দিকে এই কালীঘাট তৃণমূলের অবস্থা। সুতরাং অফিসিয়ালি তৃণমূল কি ভাবছে, কি বলতে চাইছে, সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে ক্লিয়ার হবে না। সুতরাং সেদিক থেকে যারাই আসল তৃণমূল বলে দাবি করবে নিজেদেরকে এবং নির্বাচন কমিশন মান্যতা দেবে, অটোমেটিক্যালি অন্য যে অংশটা তৃণমূলে রয়েছে তারা হয়তো অন্য কোনো নামে, তাদের নামও হয়তো তৃণমূল থাকবে, তারা হয়তো অন্য কোনো নামে রাজনীতিটা করবে। দুটো আলাদা দল,
তখন কনফিউশনটা কিছুটা কমবে, কিন্তু আজকে অবধি ভরপুর কনফিউশন। বিধানসভার ভোটে কি হচ্ছে, বিধানসভার ভোটে বলছি, বিধানসভার ভেতরে কি হচ্ছে, রীতিমতো সার্কাস হচ্ছে। দেখুন, একটা কথা বলি, সরকার যা করছে এখন অবধি আমি খুব একটা বিরোধিতা করার জায়গা খুঁজে পাচ্ছি না, কিন্তু এটা স্বাভাবিক। টাইম এগোবে, সময় এগোবে, সরকার কিছু ভুল করবে এবং সরকারের বিরুদ্ধে জনগণের যে সুর সেটাই ধ্বনিত হয় কিন্তু বিরোধী দলনেতার মাধ্যমে, বিরোধী বিধায়কদের মাধ্যমে। এর আগে আমরা বহুবার দেখেছি, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তিনি এক্সাম্পলারি পলিটিক্স করেছেন, বিধানসভার ভেতরে এক্সাম্পলারি বক্তৃতা রেখেছেন এবং সেই বক্তৃতা কিন্তু সাধারণ মানুষের যে ডিসেন্ট তার প্রতিফলন ছিল। এগুলো অস্বীকার করবার কোনো জায়গা নেই। হি শুড বি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট অপোজিশন লিডার্স ইন দ্য হাউস অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই বিষয়ে কোনো সন্দেহ রাখবার অবকাশ নেই। শুভেন্দু অধিকারী ওয়াজ এ ব্রিলিয়ান্ট অপোজিশন লিডার। কিন্তু অপোজিশন থাকা দরকার, শক্তপোক্ত একটা অপোজিশন লিডার থাকা দরকার, সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে সাহায্য করে। তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ সেটা দিয়েছিল, কিন্তু এই দল এত দুর্নীতিতে অভিযুক্ত হয়ে রয়েছে, এমন স্বার্থান্বেষীদের দ্বারা এই দল পরিচালিত যে এই দল হেরে গেলে কি করে রাজনীতি করতে হয় সেটাই জানে না। জানবে কি করে? কারণ বেশিরভাগ তো নিজের ধান্দা গুছানোর জন্য, আখের গুছানোর জন্য রাজনীতিটা করেছে, কয়েকজনের আদর্শের জন্য করেছে। আর তৃণমূল কংগ্রেসের আদর্শটা কি? ওরা তো কর্মসূচি ভিত্তিক দল। এই জিনিসগুলো যখন আগে বলা হতো তখন মমতা ব্যানার্জি তুচ্ছ তাচ্ছিল্য করতেন, বলতেন যে এগুলো বাজে কথা, আমাদের আদর্শ আলাদা, আমি যেটা করব সেটাই ঠিক, ইত্যাদি ইত্যাদি। তার কথাই ফলো করতেন এই রাজ্যের বিভিন্ন শহরে, গ্রামে, পঞ্চায়েতে, জেলা পরিষদে ছড়িয়ে থাকা ছোট বড় মেজর তৃণমূল নেতারা। কি অত্যাচার করেছেন, যা ইচ্ছে অত্যাচার করেছে। কিন্তু দল যখন হেরে গেল, পুলিশ আর রইল না, সরকার আর রইল না পাশে, তখন তারা এবার বিজেপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। যদিও বিজেপি দরজা বন্ধ করে রেখেছে এবং বিজেপি কোনো রকম অন্যায়ের সাথে আপোষ করছে না এখন পর্যন্ত। না হলে পরবর্তীকালে আমরা দেখতাম, যেটা আমরা আগে দেখেছি, যে তৃণমূল কংগ্রেস যেভাবে অন্য দলের বিধায়ক ভাঙিয়েছে, বিজেপিও ভাঙাতে পারত। যদি বিজেপি একবার দরজা খুলতো, তৃণমূলের 80টার মধ্যে 75টাই বিজেপিতে চলে যেত। এটা একটা দলের অবস্থা। মমতা ব্যানার্জির নেতৃত্বের কথা ভাবুন, অভিষেক ব্যানার্জির নেতৃত্বের কথা ভাবুন। মমতা ব্যানার্জি যাও বা আছে, অভিষেক ব্যানার্জি নেতা হিসেবে চূড়ান্ত ব্যর্থ। তার জন্যই এবং এই আইপ্যাকের জন্য আপাতত যে সিচুয়েশন, তার নিরিখে বলাই যায় তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক আদৌ মমতা মন্ত্রী তৃণমূলের কাছে থাকে কিনা সেটা একটা দেখবার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন কি করতে পারে? নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু অপশান আছে, কিন্তু একটা সিনট্যাক্স আছে যেটা তাদেরকেও ফলো করতে হয়। প্রথম কথা, দলীয় সংবিধান কি বলছে সেই সংবিধান অনুযায়ী নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে বাছা হয়েছিল কিনা সেটা কিন্তু নির্বাচন কমিশন পরখ করবে এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল চ্যালেঞ্জের মুখোমুখি হবে। কারণ আমরা যদি দেখি, তারা কিন্তু যেভাবে নেতৃত্ব বেছেছেন তৃণমূল কংগ্রেস, তারা নিজেদের দলের সংবিধানকেই মান্যতা দেয়নি। সুতরাং সেক্ষেত্রে এটা তাদের ব্যাকফায়ার করতে পারে। 2 নম্বর যে বিষয়টা দেখবে সেটা হচ্ছে বিধায়ক, সাংসদ এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমর্থন কোন তৃণমূলে বেশি যাচ্ছে। তো এক্ষেত্রে ঋতব্রত তৃণমূল অ্যাডভান্টেজ পজিশনে আছে, দে আর গেটিং ইনটু অ্যান অ্যাডভান্টেজিয়াস পজিশন, কারণ তাদের কাছে বিধায়কদের সংখ্যাও রয়েছে, সাংসদদের সংখ্যাও চলে আসবে। আর নির্বাচিত জনপ্রতিনিধিরা তো ধীরে ধীরে বিজেপিকে খুশি রাখার জন্য, কারণ তারা যে অপরাধ করেছে তারা জানে 100% জেলে যাবে, বিজেপিকে খুশি করে এই বাফার জোনে থেকে তারা নিজেদের যদি বাঁচাতে পারে, এটাই তাদের এখন রাজনীতির এক এবং একমাত্র উদ্দেশ্য। সুতরাং বিভিন্ন জায়গায় তৃণমূলে যারা পদাধিকারী তারা কতদূর আর মমতা ব্যানার্জির সাথে থাকবেন সেই বিষয়েও একটা সন্দেহ আছে।
3 নম্বর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সংগঠন বা সাংগঠনিকভাবে কোন দলের পক্ষে সংগঠনটা হেলে রয়েছে, সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় হবে। তো সেক্ষেত্রে কিন্তু আবার মমতাপন্থী তৃণমূল অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে আসবে। কারণ এটা ঠিক যে একটা রিপারকেশন আছে, আবার এটাও ঠিক যে এখনও সাধারণ কর্মী যারা একটা রাজনৈতিক দলকে ডিফাইন করে, সেই সাধারণ কর্মীদের সমর্থন কিন্তু মমতা ব্যানার্জির প্রতি অটুট রয়েছে। যদিও অভিষেক ব্যানার্জির প্রতি আছে বলে কিছু মনে হয় না। অভিষেক ব্যানার্জিকে তারা এখন আর আদৌ ভয় পান কি না, আদৌ ভালোবাসেন কি না, কয়েকজন পেটোয়া লোকজনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে অভিষেক ব্যানার্জি, কিন্তু তা বাদে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের মনে তিনি এখনও আদৌ কিছু দাগ কাটতে পারবেন কি না সেটা সময় বলবে, কিন্তু আমার মনে হয় না সেটা আর সম্ভব হবে। মমতা ব্যানার্জির প্রতি এখনও কিন্তু কর্মীদের একটা আবেগ আছে, সেই আবেগে ভর করে কিন্তু মমতা ব্যানার্জি আবার দলটাকে সাজাতে চাইবেন। সো নির্বাচন কমিশন এই সমস্ত জিনিসই দেখে একটা রায় দেবে। একটা অপশন হচ্ছে খুব পপুলার অপশন, প্রতীক ফ্রিজ করে দাও, সেটা নিয়ে কোর্টে মামলা টামলা চলবে, কিন্তু দুটো দলকে দুটো আলাদা প্রতীক অ্যাসাইন করে দাও, তারা আপাতত সেই প্রতীকে লড়বে। তো এটা আমরা দেখেছি হতে, সুতরাং এটা একটা পপুলার অল্টারনেটিভ যেটা নির্বাচন কমিশনের কাছে রয়েছে। আমার কি মনে হয় জানেন তো, 21শে জুলাই ডিফাইন করবে কোনটা আসল তৃণমূল। কারণ দুই তৃণমূলই শহীদ স্মরণে সভা করবে, হয়তো ধর্মতলায় হবে না, নিজের নিজের মতো করে কোনো একটা জায়গায় করবেন। সেদিন কর্মীরাই জানান দেবে যে কোন তৃণমূল আসল তৃণমূল। যেই তৃণমূলই আসল তৃণমূল হোক না কেন, তারা কিভাবে বিরোধী পরিসরে নিজেদের নিদর্শন বা ছাপ রেখে যান, সেটাই এখন শত হাজার কোটি টাকার প্রশ্ন। কারণ নির্বাচন কমিশন বলছি, একটা গণতন্ত্রে বিরোধী পার্টি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটা গণতন্ত্রে বিরোধী পার্টি কিন্তু সাধারণ মানুষের স্বরের প্রতিনিধিত্ব করে, সেটা ভুলে গেলে চলবে না। তো দেখা যাক কোন দল মূল বিরোধী দল হিসাবে বিবেচিত হয়, এখন সেটাই দেখার। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।